ওই উইকেন্ডে মাঠে গেলে তার আগে ওয়ার্ম আপ বা কি কি করা উচিত? আর মূলত যারা এই উইকেন্ড ওয়ারিয়ার্স রয়েছে তাদের থেকে কোন ইনজুরিটা বেশি নিয়ে আপনার কাছে আসে? পেন, সোয়েলিং, ইনস্টেবিলিটি, এই তিনটে মেইন কমপ্লেন নিয়ে আমাদের কাছে পেশেন্টরা প্রেজেন্ট করে। ইনস্টেবিলিটি মানে চলতে চলতে পাটা একটা গিভিং হবে, মানে আপনার ফলস হয়ে গেল, এরকম টাইপের হয়ে গেল, তখন তো পড়ে যায়, তখন পড়েও যায়। অ্যাডিশনাল ইনজুরিও হতে পারে। এই রিকভারি টাইমটা মোটামুটি কিরকম থাকে? উইদাউট ট্রিটমেন্ট তো কোনো উইদাউট ট্রিটমেন্ট তো ওটা ঠিক হবেই না হয়তো ঠিকঠাক করে। ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে এখানে। আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক, মাঝে মাঝে মানুষ বিপদে পড়লে, খুব ব্যথা লাগলে তখন আপনাদের কাছে ছুটে যায়, সেই স্পোর্টস ইনজুরি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আপনি আমাদের একটা কথা বলুন, সেটা হচ্ছে যে এই যে স্পোর্টস ইনজুরি, এটা কি শুধুমাত্র প্লেয়ারদেরই হয়, নাকি এই যেমন আমরা সাধারণ মানুষ যারা খেলাধুলার সাথে একটু আধটু জড়িত, শখে খেলতে যাই, আমাদেরও হতে পারে? স্পোর্টস ইনজুরিতে সবার আগে বুঝতে হবে দেয়ার আর টু টাইপস। মানে একটা হলো যে অ্যাকিউট ইনজুরি হলো, মানে হঠাৎ করে একটা ইনজুরি কোথাও বি হোক, হাতে পায়ে যে কোনো জায়গায়, বা একটা ওভার ইউজ ইনজুরি। ওভার ইউজ ইনজুরি মানে অনেক দিন ধরে এক রকমের কাজ আপনি করে যাচ্ছেন, সেইটার জন্য একটা স্পোর্টস ইনজুরি টাইপের হতে পারে। আচ্ছা, এবার যদি আমরা অ্যাকিউট ইনজুরি কথা বলি, সেটাও আমার আপনার যে কারো যারা আর কি স্পোর্টস পার্সন হিসাবে অ্যাক্টিভলি ইনভলভ নয়, তাদের সবার কিন্তু হতে পারে। তো কিভাবে হতে পারে? ধরুন একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। মনে করুন বয়স 40-এর একজন ভদ্রলোক আমার কাছে কদিন আগেই সার্জারি করিয়েছেন। তো কি হয়েছে, কি হঠাৎ করে তার পাড়ায় বা তার হাউজিং কমপ্লেক্সে, এখন তো সব কমপ্লেক্স হয়ে গেছে আমাদের, কমপ্লেক্সে লোকাল টুর্নামেন্ট হবে। তো তার বন্ধুরা সবাই মিলে তাকে খুব ভালো করে রাজি করিয়ে, কি চলুন চলুন খেলতেই হবে আপনাকে, আপনি তো খুব বড় প্লেয়ার, নিজের টাইমে খুব ভালো খেলতেন, তো তাকে নিয়ে চলে যাওয়া হলো। এবার সেই যে তিনি খেলা শুরু করলেন, তখন সে একদম চাক দে ইন্ডিয়া, তখন মানে সেই মাথায় একদম রয়েছে যে টিমের জন্য 100% দিতে হবে। এবার ওই সবটা দিতে গিয়ে হঠাৎ করে যেটা হয় আর কি, মানে ওয়ার্ম আপ নেই, অনেকদিন ধরে মাসেল ট্রেনিং নেই, তো খেলতে তিনি ভালোই পারছিলেন, কিন্তু যেই ফিল্ডিং করতে নেমেছেন সেই সময় হঠাৎ করে পায়ে টুইস্টিং ইঞ্জুরি। এবার হঠাৎ করে টুইস্টিং ইঞ্জুরি যখনই হয়, পা ফুলে গেল, পায়ে ব্যথা, এই টাইপের, আমরা সবার আগে নিজে আগে চেষ্টা করে দেখি যে কিছু করে যদি এটা কমানো যায়। এবং তারপরে যখন আমরা 2-3 দিন হলো ব্যথাটা কমছেই না, সেই সময় আমার কাছে তিনি প্রেজেন্ট করলেন। তো তিনি এসে দেখানোর পরে ইউজুয়ালি আমরা ডায়াগনোস করলাম যে হয়তো কিছু একটা স্পোর্টস ইঞ্জুরি হয়েছে, মানে হাঁটুর কোনো একটা লিগামেন্ট টিয়ার হয়েছে। তো মোস্ট কমন হাঁটুর লিগামেন্ট যেটা টিয়ার হয় সেটাই ছিল ACL টিয়ার ছিল আর কি, অ্যান্টেরোক্রুশিয়েট লিগামেন্ট। তো যেই টিয়ারটা ধরা পড়লো, আমরা সেটা ডায়াগনোস করার পরে প্রথমে আগে চেষ্টা করি যদি এটা এক্সারসাইজ বা অন্য কিছুর দ্বারা ঠিক করা যায়। তারপরে দেখা গেল আর কি হাই গ্রেড টিয়ার, মানে পুরোপুরি লিগামেন্টটা ছেঁড়া ছিল। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু সার্জারির দিকে ইউজুয়ালি যেতেই হয়, এবং উনিও সার্জারি, মাইক্রো সার্জারি করে তারপরে আর কি নিজের কাজে আবার ফেরত যেতে পেরেছে। এটা জাস্ট একটা এক্সাম্পল উইকেন্ড ওয়ারিয়ার্সের, মানে যারা আর কি হঠাৎ করে খেয়াল হলো যে খেলতে যেতে হবে, খুব কমন, তাদেরও কিন্তু স্পোর্টস ইনজুরি হতে পারে। এবার আপনি একটা কথা বলুন যে এই যে উইকেন্ড ওয়ারিয়ার্স বললেন, কারণ ডেফিনেটলি যারা প্রফেশনাল প্লেয়ার, বিশেষ করে যারা জেলায় থাকেন, অনেক সময় তাদের সাথে তো একটা কাজের সূত্রে, এই পডকাস্টের সূত্রে বা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেখা হয়। অনেকেই আমাকে বলেছেন যে একজন সঠিক ডাক্তারবাবুর আমাকে একটু নাম্বার দাও, আমিও তাদের কিছু কিছু ট্রিটমেন্ট আছে তারা করবেন। কিন্তু আমি একটা দেখেছি যে প্লেয়াররা, প্রফেশনাল প্লেয়াররা, ওরা মোটামুটি কনসিয়াস কি এই বিষয়ের একজন আলাদা ডাক্তারবাবু আছেন, কিন্তু সাধারণত যারা যারা খেলাধুলার বাইরে, তারা এই ব্যাপারটা ঠিক বুঝতে পারেন না। মূলত যারা এই উইকেন্ড ওয়ারিয়ার্স রয়েছে তাদের থেকে কোন ইনজুরিটা বেশি নিয়ে আপনার কাছে আসে? তো জেনারেলি এটা যে কোনো জয়েন্টে ইউজুয়ালি ইনভলভ করে থাকে। তো ধরো কারোর হাতের নিয়ে খেলা, যেমন বললেন আপনি ব্যাডমিন্টন খেলা, তো ব্যাডমিন্টনে কি হবে কি বারবার আমরা ফরওয়ার্ড বা ব্যাকহ্যান্ডে আমরা সার্ভ করছি,
তো আমাদের কিন্তু শোল্ডারটা বেশি ওখানে ইনভলভ হচ্ছে। তো শোল্ডার আর রিস্ট ইঞ্জুরিজ নিয়ে ব্যাডমিন্টন প্লেয়ার্সরা আমাদের কাছে আসবে। যদি কেউ ফুটবলার হয়, অফকোর্স তারা নি বা কোনো সময় ব্যাক বা কোনো সময় হিপ ইঞ্জুরিজ নিয়ে আসেন। কোনো সময় ক্রিকেটাররা পুরো বডির বিভিন্ন ধরনের ইঞ্জুরি নিয়ে আসতে পারেন। এলবো, সচিন তেন্ডুলকর এলবো ইঞ্জুরি নিয়ে টেনিস ভুগেছিলেন, এলবো। জাদেজা শোল্ডার ইঞ্জুরি নিয়ে ভুগেছেন। তো এরকম টাইপের বিভিন্ন ইঞ্জুরি কিন্তু ক্রিকেটারদের হতে পারে, ব্যাকের হোক কি হাঁটুর হোক। প্রথমে আগে আমরা দেখি যে কোন জয়েন্টটা বেশি তাদের ইউজ হয়। তো যেটা বেশি ইউজ হয় সেটাই ইউজুয়ালি ইঞ্জুরি কিন্তু সবার আগে তাদের হয়ে থাকে। আচ্ছা, আর প্রতিদিনের ধরুন যারা খেলেন না তারা ওই উইকেন্ডে মাঠে গেলে তার আগে ওয়ার্ম আপ বা কি কি করা উচিত, যে এবার কারণে ধরুন ইনজুরির প্রবণতা কম হতে পারে? ধরুন যারা অনেক দিন ধরে খেলে না, তাদের আগে দেখতে হবে যে বডির মাসেলের প্রপোর্শন বা মাসেলের স্ট্রেংথ কীরকম আছে। তো ইউজুয়ালি সিম্পল টিপস হলো, যাতে যাওয়ার আগে যদি যেতেই হয় কদিন আগে থেকে আমরা একটু ওয়ার্ম আপ প্র্যাকটিস শুরু করে নিলে বেটার হয়। মানে যে খেলতে হবে আমাকে, যদি আমরা ফুটবল খেলি তাহলে জাস্ট মাঠে কিছুটা চক্কর লাগালাম আমরা। যদি ব্যাডমিন্টন খেলি তাহলে একটু ওয়ার্ম আপ, যেটা আমরা নর্মালি করি টেনিস বা ব্যাডমিন্টনে কিছুক্ষণ ওয়ার্ম আপ করা হয়। তো সিম্পল সেইটুকু করলেও হবে। তাছাড়া এমনি জাস্ট সিম্পল মাসেল স্ট্রেচিং, ধরুন বিভিন্ন ধরনের মাসেল গ্রুপস আছে, তো সেই মাসেল গ্রুপসগুলো হালকা স্ট্রেচিং করে যদি সে খেলতে যেতে পারে, দ্যাট ইজ এনাফ ফর হিম। ওকে, এবার আপনি বলুন যে একটা অলরেডি আপনি বললেন যে এই এসিএল ইনজুরি, এই এসিএল ইনজুরি কত রকমের হয় বা এর ট্রিটমেন্টগুলোর কি কি পদ্ধতি আছে? আপনারা কোন কোন পদ্ধতিতে এগুলো ট্রিট করেন? তো এটা একটা ভাস্ট টপিক। তো মেইন জিনিস যেটা আর কি আমাদের জানতে হবে সেটা হলো এসিএলটা মোস্ট কমন লিগামেন্ট যেটা হাঁটুতে ইঞ্জুরি হয়। সিমটম কি হবে? সিম্পলি একটা পেইন সোয়েলিং নিয়ে আমরা ভাববো যে পাটা হঠাৎ করে ফুলে গেছে। কিভাবে হলো? পাটা টুইস্টিং ইঞ্জুরি হবে, মানে একটা পিভটিং অ্যাক্টিভিটি, মানে ধরুন শিন বোন মানে পায়ের নিচের ভাঁড়টা আর থাই বোন ফিমারের বোনটা, এই দুটো নিজেদের মধ্যে টুইস্ট হয়ে যায়। যখন টুইস্ট হলো ওই লিগামেন্টটা একটা পপ করে সাউন্ড হতে পারে, বা কোনো সময় জাস্ট একটা ফিল হবে কিছু একটা পায়ে হলো। ওইটা হওয়ার পরেই বেশিরভাগ প্লেয়ারদের অনেক ভিডিও আমরা আজকাল দেখতে পারি যে খেলার সময় হঠাৎ করে কারো একটা পপ হলো, তারপর থেকে সে প্রচণ্ড ব্যথা নিয়ে বসে পড়লো মাঠে। তো এই টাইপের একটা হঠাৎ করে সিনারিও হবে। অনেক ক্ষেত্রে এটা পার্শিয়াল টিয়ার হতে পারে। তো এটার আর কি বিভিন্ন ধরনের টিয়ার হয়। কারোর কমপ্লিট টিয়ার, ধরুন একটা রোপ, মানে একটা দড়ি যদি অনেকগুলো ধাগা দিয়ে বাঁধা থাকে, তার ধরুন কিছু কয়েকটা ধাগা আর কি ছিঁড়ে গেল এবং বাকিগুলো তখনও রয়ে গেছে, সেই ক্ষেত্রে সে কিন্তু পুশ করে খেলেও নিতে পারে। এটা খুবই খারাপ ব্যাপার, মানে অনেক সময় পেন হচ্ছে, তারা সেই খেলাটাকে কন্টিনিউ করে গেল, তখন ওই পার্শিয়াল টিয়ারগুলো কিন্তু ফুল টিয়ারে কমপ্লিট হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, মানে পুরোপুরি ছিঁড়ে যেতে পারে। পেন, সোয়েলিং, ইনস্টেবিলিটি, এই তিনটে মেইন কমপ্লেন নিয়ে আমাদের কাছে পেশেন্টরা প্রেজেন্ট করে। ইনস্টেবিলিটি মানে চলতে চলতে পাটা একটা গিভিং হবে, মানে আপনার ফলস হয়ে গেল, এরকম টাইপের হয়ে গেল। এইটা খুব কমনলি দেখা যায়। ধরুন কারোর বাইক থেকে নামছেন, জাস্ট বাইকটা পার্কিং করে বাইক থেকে পা ঘুরিয়ে নামতে হবে আমাদের। ওই এক পায়ে যখন দাঁড়িয়ে আপনি পাটা ঘুরিয়ে বাইক থেকে নামছেন, পাটা ফলস হয়ে গেল, ওই সময় পাটা কিন্তু এসিএল এর উপর অনেকটা ডিপেন্ড করে। তো ওই সময় একটা ফলস মতো একটা নেচার আসবে, তখন তো পড়ে যায়, তখন পড়েও যায়। অ্যাডিশনাল ইঞ্জুরিও হতে পারে, মানে ধরুন প্রথম ইঞ্জুরিটা ছিল তার এসিএল টিয়ার ছিল, তার সাথে অন্য মেনিসকাস বা অন্য লিগামেন্টেও আরও ইঞ্জুরি হয়ে গেল, তার নিয়ে একটা মেজর ইঞ্জুরির দিকে ছেয়ে চলে গেল। এইগুলোর ক্ষেত্রে ট্রিটমেন্টটা কিভাবে আপনারা করেন? তো ট্রিটমেন্টটা এগেইন ক্যাটেগরাইজ হয়, মানে ধরুন যদি কারোর হালকা টিয়ার আছে, তো আমরা সেটা ক্লিনিক্যালিও বুঝতে পারি যে পাটা অতটা আগে পিছে হচ্ছে না, হাত দিয়ে বোঝা যায় যে ল্যাক্স আছে কমপ্লিটলি, না একটু টাইট মতো লাগছে আমাদের, যে অতটা আগে পিছে হচ্ছে না পাটা। তো সেই ক্ষেত্রে সেটা পার্শিয়াল টিয়ারের মধ্যে পড়ে। পার্শিয়াল টিয়ার কিন্তু ওষুধের দ্বারা, ফিজিওথেরাপি করে, মাসেল ট্রেনিং করে, টেপিং বা প্রোটেক্টিভ গিয়ার্স পরে সে আবার খেলাতেও অনেক সময় ফেরত যেতে পারে। কিন্তু যদি হাই গ্রেড পার্শিয়াল বা কমপ্লিট টিয়ারের দিকে যায়, সেই ক্ষেত্রে কিন্তু মোস্ট অফ দ্য টাইমস অ্যাক্টিভ প্লেয়ারদের বা যারা উইকেন্ড ওয়ারিয়ার্স উইথ অ্যাক্টিভ এজ গ্রুপ, মানে লেস দ্যান 50, তাদের জন্য কিন্তু সার্জারির দিকে মোস্ট অফ দ্য টাইমস আমাদের কিন্তু যেতে হয়। এবং সার্জারিটা এটা মাইক্রো সার্জারির দিকে হয়, যেটা আর কি ছোট ছোট মাইক্রোস্কোপিক ছোট ছোট ছেদ করে আমরা দূরবীনের মতো আর্থোস্কোপ দিয়ে ভেতরে দেখে, যেমন আমরা শুনে থাকি ল্যাপ্রোস্কোপিক সার্জারি, এটা আর কি জয়েন্টের সার্জারিগুলোকে আমরা বলি আর্থোস্কোপিক সার্জারি। এই রিকভারি টাইমটা মোটামুটি কিরকম থাকে? ধরুন কারোর পার্শিয়াল টিয়ার আছে, তো পার্শিয়াল টিয়ারে তার
ধরেই রাখতে হবে এটা অ্যাটলিস্ট 3 to 6 উইকস তার লাগবে আবার ওই মাসেল স্ট্রেংথটা গেইন করতে, মানে উইথ ট্রিটমেন্ট। উইথ ট্রিটমেন্ট। উইদাউট ট্রিটমেন্ট তো কোনো উইদাউট ট্রিটমেন্ট তো ওটা ঠিক হবেই না হয়তো হবেই না, ঠিকঠাক করে। বহুদিন লেগে যাবে। এক্স্যাক্টলি। এবার যদি উইথ ট্রিটমেন্ট তার ভালো করে ফিজিওথেরাপি করা হয়, সে আবার 2-3 মাসের মধ্যে কিন্তু হালকা হালকা রানিং বা জগিং অ্যাক্টিভিটির দিকে পার্শিয়াল টিয়ার নিয়ে সে ফেরত যেতে পারে। তো যদি কমপ্লিট টিয়ার বা হাই গ্রেড পার্শিয়াল টিয়ার হয়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনেক সময় সার্জিক্যাল মেথডের দিকে যেতে হলো। সার্জারি করার পরে ইউজুয়ালি শুরুর দিকটা আমরা ক্রাচ বা নি ব্রেস পরিয়ে হাঁটাই, সেটা চলে 2 থেকে 3 সপ্তাহ। 2 থেকে 3 সপ্তাহ পরে মাসেল ট্রেনিংগুলো আরও বেশি করে শুরু হয়। 1 মাসের মধ্যে সে কাজ যদি কিছু করে, কাজে সে জয়েন করতে পারবে এবং সে চলাফেরাটা ডে 1 থেকেই শুরু হয়ে যাবে। ওজন দিয়ে চলাটা ডে 1 থেকেই সে করতে পারবে, উইথ অর উইদাউট ব্রেস ডিপেন্ডিং অন দ্য মাসেল স্ট্রেংথ। আর মোটামুটি কাজে জয়েন করাটা 1 মাস, আর খেলায় জয়েন করাটা ইউজুয়ালি 6 মাস থেকে 9 মাস অবধি টাইম কিন্তু লেগে যাবে। অর্থাৎ সেটা তো যারা খেলায় জয়েন করে, অর্থাৎ যারা প্রফেশনাল হয় তারা একটা রিহাবের মধ্যে দিয়ে থাকে, এক্স্যাক্টলি সেটা।